উনি খুবই ব্যর্থ এবং ওনার মান সম্মান বোধ থাকলে ওনার আসলে সরে যাও। গত 15 বছরে জানতাম যে যদি কোনো আঘাত আসে আওয়ামী লীগকে ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি তার জবাব দিতে হবে। এখন কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারছি না, এবং যেটা মুশকিল হয়েছে শুরুর দিকে যে ঐক্যটা আমরা লক্ষ্য করেছিলাম, যেই সকল রাজনৈতিক দল এবং মতের মানুষের মধ্যে এক ধরনের ঐক্য ছিল, সেটা কিন্তু এখন ভেঙে খান খান হয়ে গেছে। আমরা তো দেখি একটা ট্যাগিং কালচার যেটা আগেও ছিল, এখন সেটা অনেক গুণ বেড়েছে। ধরুন আপনি চট করে যে কাউকে ভারতের দালাল, সিআইএর এজেন্ট, রয়ের দালাল, স্বৈরাচারের দোষর চাতা বলে ফেলতে পারেন, এবং এটা বলবার জন্য আসলে আপনার হাতে কোনো এভিডেন্স থাকবারও দরকার নেই। আপনি মানুষটিকে পছন্দ করছেন না, আপনার তার কথা বলা ভালো লাগছে না, আপনি তাকে যে কোনো ভাবে ট্যাগ করতে পারেন। সো এই যে একটা ঘৃণা এবং বিতৃষ্ণার চাষ আমরা ভীষণভাবে লক্ষ্য করছি। আমরা কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে আমি সবসময় একটি কথা বলতাম, পরে মানে অনেকেই বলেছেন, বিভাজনের রাজনীতি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষ বিপক্ষ, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, রাজাকার সন্তান, মুক্তিযোদ্ধার সন্তান, এভাবে তারা জাতিকে ডিভাইড করেছিল। এখন এই ডিভাইডের যে নেশন, সেটা আরো শতধারায় ডিভাইডেড হয়েছে। এখন আপনার কাউকে ভালো লাগলো না, আপনি তাকে মুহূর্তের মধ্যে ভারতের দালাল বলছেন, মুহূর্তের মধ্যে আওয়ামী লীগের দালাল বলছেন। সো এই যে এত স্টেক হোল্ডার এবং এই দেশের মানুষকে আমার মনে হয় যে অনেকেই না পুরো বক্তব্যটিও শুনবার দরকার মনে করেন না। কাট পিস আপনি আপনার সুবিধা মতো কেটে একজন ব্যক্তির নামে দিচ্ছেন, ওটাকেই মেজরিটি পিপল খুলেও দেখে না যে পুরো বক্তব্যটা কি, আগের এবং পরের কথাগুলো কি ছিল। সো তখন হয় কি খুবই সহজে মিসকমিউনিকেশন হওয়ার সুযোগ থাকে। রুবিনা আপা, আপনার এই প্রসঙ্গে আমি একটু শেষ একটা প্রশ্ন, একটু আমার নিজের জানার আগ্রহ। ব্যারিস্টার রুমিন ফারহানা যখন বিএনপির পক্ষ থেকেও অনেকে বিগত সরকারের বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না, বা একদম মানে ভারী কণ্ঠস্বর বা একটা প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে রুবিন ফারহানাকে আমরা সবসময় দেখেছি, এবং আমার ধারণা এদেশের মানুষ অনেকেই আপনাকে চেনে। সেই আপনি যদি সন্ধ্যার পরে একজনকে না নিয়ে চলতে সাহস পান না, তাহলে এরা কি এই স্বাধীনতার পক্ষে, স্বাধীনতা 2.0 যেটাকে বলি আমরা, নতুন বাংলাদেশ বা আওয়ামী লীগ পরবর্তী যেটার বিরুদ্ধে আপনারা 15 বছর যুদ্ধ করেছেন, সেই যুদ্ধের পরে বিজয়ী জায়গায় আপনার শত্রু কে? আমি এখানে কয়েকটা কথা পরিষ্কার বলতে চাই যে এত বড় একটি অভ্যুত্থানের পর এবং 15 বছর লম্বা একটি দুঃশাসনের পর কিছুটা টার্ময়েল হবে, সেটা আমরা মেনে নেই। দুই হচ্ছে, আমি যদি লক্ষ্য করতাম সেই টার্ময়েলকে শক্ত হাতে নিয়ন্ত্রণের চেষ্টা সরকার করছে, তাহলে আমি আশ্বস্ত হতাম। কিন্তু আমি লক্ষ্য করছি সরকার তো নিয়ন্ত্রণের চেষ্টা করছেই না, বরং তাদের ইন্টারেস্ট যদি কোনো জায়গায় একটু মানে একটু কম্প্রোমাইজড হয়, ফর এক্সাম্পল সমন্বয়কদের কোনোখানে, যেমন গাজীপুরে যেটা হয়েছে, তারপরেই কিন্তু ডেভিল হান্টের এই উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু ডেভিল হান্টের উদ্যোগ যখন গাজীপুরে সমন্বয়কারীদের উপর হামলা হলো, তার আগে তো বাংলাদেশে বহু ঘটনা ঘটেছে, প্রতিদিন ঘটছে, যেটা নিয়ে আমরা নিরবচ্ছিন্নভাবে চিৎকার করে যাচ্ছি। তখন তো সরকারের টনক নড়লো না। তো সেই জায়গাগুলোতে আমি ইনসিকিউর তো ফিল করি ডেফিনেটলি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নিষ্ক্রিয়, সত্যি বলছি, তারা এখনো নিষ্ক্রিয় মানে সক্রিয় হয়নি। আমার টেলিফোন নাম্বার ভাইরাল করা হয়েছে, এইটা নিয়ে আমি ডিসি সাইবারকে কমপ্লেইন করেছি, লিখিত কমপ্লেইন করেছি, থানায় কমপ্লেইন করেছি। এখন পর্যন্ত 2 মাস পার হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়। ওই ভিডিওটি ওরকমই আছে মিডিয়াতে, এবং আই হ্যাড টু চেঞ্জ মাই নাম্বার, আমার ব্যক্তিগত টেলিফোন নাম্বার বদলাতে হয়েছে। আমি যেহেতু একজন নারী, আমাকে না আসলে নানানভাবে হেনস্থা করা যায়। অনেকে বলেন উনি কি 15 বছর নিরাপদ ছিলেন? আমি আজকে খুব শক্ত ভাষায় বলতে চাই, কেবলমাত্র জেলে যাওয়াই কিন্তু অত্যাচার নয়। আমাকে মানসিকভাবে যেভাবে হেনস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে, প্রতি মুহূর্তে আমার বিরুদ্ধে তো 9-10টা মামলা আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে হত্যা মামলা পর্যন্ত, সেগুলোর হাজিরা দেওয়া আছে, এগুলো আছে। সোশ্যাল মিডিয়াতে আমাকে কোনো ভাবনায় যেভাবে আমাকে হেনস্থা করা হয়নি, সেগুলো বোধহয় আমাদের অনেকেই এখন মনে করছেন সেগুলো হেনস্থা নয়, কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই এটাও কিন্তু খুব শক্ত হেনস্থা। সুতরাং 15 বছর নিরাপদ ছিলাম মানে এই না যে আমি হেনস্থার শিকার হইনি। তবে মানুষ স্বীকার করে যে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন যেমন নিষ্ক্রিয়, তখন তারা ভয়ে হোক, প্রণোদনায় হোক, আওয়ামী লীগের পারপাস সার্ভ করতে হোক, তখন তারা এখনকার চেয়ে অনেক বেশি সক্রিয় ছিল। ওকে, এক হচ্ছে যারা নানান রকম আইন শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে যুক্ত তাদেরকে ডেভিল বলছেন, যারা নানা রকম অপরাধের সঙ্গে যুক্ত তাদেরকে ডেভিল বলছেন, নাকি যারা আপনার মতের সঙ্গে সহমত ভাই বলছে না তাদেরকে ডেভিল বলছেন? এই একটা প্রশ্ন আমার। 2, এই প্রশ্নটি উঠছে এ কারণেই যে গত 6 মাসে
আমরা তো 180 দিনে ন্যূনতম কয়েকশো ঘটনা দেখেছি যেখানে সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে, সাধারণ মানুষের উপরে কোনো না কোনো অপরাধ সংঘটিত হয়েছে। এই 6 মাসে তো আমরা সরকারকে সেভাবে কার্যকর কোনো উদ্যোগ নিতে দেখলাম না। এখন গাজীপুরের ঘটনা যেহেতু আপনার গায়ে, অর্থাৎ সরকারকে যারা বানিয়েছে বলে সরকার নিজে বলে যে ছাত্ররাই আমাকে বসেছে, ইউনূস সাহেব নিজে বলেন, সো তখন কেন আপনার গায়ে হঠাৎ এত লেগে গেল যে আপনি ডেভিল হান্টের কথা এখন বলছেন? মানে আমাদের কি এতদিন অ্যাঞ্জেলের মধ্যে আমরা ছিলাম, হঠাৎ করে কিছু ডেভিল আসলো? তা তো নয়। 3 হচ্ছে এরকম হাঁক ডাক ইন্ডিকেট করে যে এর ভেতরে আর কোনো পারপাস আছে, বা এখানে এটা আসলে খুব নর্মাল প্রসেস না। বিকজ একটা নর্মাল সভ্য দেশে কি হওয়ার কথা, সরকার থাকবে, আইন শৃঙ্খলা থাকবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে পুলিশ এবং অন্যান্য যে বাহিনী আছে তারা কাজ করবে, এবং জনজীবনের নিরাপত্তা এবং স্বস্তি বিধানের দায়িত্ব তাদের। সেখানে হঠাৎ করে এই ধরনের অপারেশন ক্লিন হার্ট, ডেভিল হান্ট কিংবা লুকিং ফর শত্রুজ অতীত তো আমরা দেখেছি। এগুলো অপারেশন ক্লিন হার্ট তো বিএনপির সময় হয়েছিল, দলের নেতাকর্মীদেরও ভিতরে যারা বিগড়ে গেছিল বা একেবারে বিপদগামী বলবো, বা যাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তাদের এগেইনস্টেই করা হয়েছিল। জাতিকে এর মাসুল দিতে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এরপরে মাত্রা ছাড়া হয়েছে, প্রাইভেট প্র্যাকটিস হয়েছে, বাহিনীগুলো পয়সা খেয়ে যার যার মতন ভাড়া খেটে মানুষকে হত্যা করেছে। আপনি শুনেন, একটা কোনো বিষ বৃক্ষ বপন করলে সেখান থেকে আম, জাম, কাঁঠাল খাবেন এই আশা করেন না প্লিজ, এটা হয় না। 6 মাসেও কেন পুলিশ তার মনোবলে ফিরতে পারবে না? কতদিন লাগবে? 6 বছর? এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। এক হচ্ছে পুলিশ বাহিনীতে যারা আছেন এখন, তাদের 80% হাসিনার নিয়োগ করা এবং ছাত্রলীগ, যুবলীগ এই ব্যাকগ্রাউন্ডের, সো তারা চাইছে এই সরকার ফেল করুক। 2 হচ্ছে সরকার তাদেরকে যথেষ্ট পরিমাণ ভীতি মানে শক্ত হাতে নিয়ন্ত্রণ এবং তাদের যেই বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া, তাদের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকলে সেরকম কোনো ব্যবস্থা সরকার এখন পর্যন্ত নিতে পারে নাই বা নেয় নাই। সো এটা তাদেরকে 6 মাসে আরো বেশি শক্ত করেছে যে আমরা সরকারকে অসহযোগিতা করে যাব এবং এর ফলে আমাদের কোনো কনসিকুয়েন্স ভোগ করতে হবে না। সো তারা সরকারকে ক্রমাগত অসহযোগিতা করে যাচ্ছে। 3 হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যাকে নিয়ে আসা হয়েছে, আমি এত আনইমপ্রেসিভ এবং এত অপদার্থ আর কোনো 22টা উপদেষ্টার মধ্যে আমার কোন উপদেষ্টাকে এত আনইমপ্রেসিভ এবং এত অপদার্থ মনে হয়। কেন অপদার্থ মনে হচ্ছে? অপদার্থ মনে হচ্ছে বিকজ উনি কি বলেন বিড়বিড় করে উনিই বোঝেন, আমরা জানি না আর কেউ বোঝেন কিনা, আর উনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারছেন না। আচ্ছা, উনি পরিস্থিতির ন্যূনতম কোনো উন্নতি ঘটাতে পারছেন না। হঠাৎ উনি ডেভিল হান্টের ঘোষণা দিলেন। সো এই ঘোষণাটা খুব স্বাভাবিকভাবে নেয়ার কোনো কারণ নাই, কারণ যদি নর্মাল প্রসেসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, জিরো ক্রাইম কোথাও হয় না, পৃথিবীর স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতেও জিরো, তাহলে পুলিশ লাগে না, তো তার পুলিশ দরকার নাই, জিরো ক্রাইম বলে কিছু নাই। কিন্তু ক্রাইমের মাত্রাটা তো নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে। গত 6 মাসে আপনি আমাকে সত্যি কথা বলেন অপু ভাই, ক্রাইমের মাত্রা কি নিয়ন্ত্রণের মধ্যে আছে? না, নাই। যখনই কোশ্চেন করি তখনই বলে পুলিশ এখনো মনোবলে ফিরে নাই। মনোবলে ফেরার জন্য আপনি বলেন তো 64টা জেলা, এই যে মনোবলে ফিরে নাই, এই জেলাগুলোতে কি স্বরাষ্ট্র উপদেষ্টা সফর করেছেন? জেলায় জেলায় গিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের মনোবল ফেরানোর চেষ্টা করেছেন? সেখানে থানাগুলোতে গিয়ে র্যান্ডম ভিজিটে কারো থানার যে অফিসার ইনচার্জ আছে তার সঙ্গে কথা বলে জানতে চেয়েছেন লোকালে প্রবলেমটা কি, কোথায় সমস্যা হচ্ছে, কারা করছে? না, কিচ্ছু করতে যাননি তারা কিছুই করছেন না। উনি খুবই ব্যর্থ এবং ওনার মান সম্মান বোধ থাকলে ওনার আসলে সরে যাও। এই যে প্রশ্নটি একটু আগে করলেন যে বিএনপি তাদের উদ্বেগ জানাবে, তার মানে উদ্বেগ জানানোর মতন পরিস্থিতি তৈরি হয়েছে, তাই কি তাই নয়? আপনাদের কথাই তাই মনে হয়? হ্যাঁ, আমাদের কথা মানে পাবলিকের কথা মনে হয়। এই কথাটি কালকে আমি একটি প্রাইভেট টেলিভিশন চ্যানেলে বলেছিলাম, তাতে অনেকেই দেখলাম খুব অসন্তুষ্ট হয়েছেন। মুশকিল হয়েছে কি, ভাসুরের নাম মুখে নেওয়া মানা, কিন্তু যখন ভাসুরের নামটি আসলে নিয়েই নিতে হয় তখন আমার মনে হয় যে সেটা আগে ভাগে নিয়ে খোলামেলা আলোচনা করাই ভালো। বাংলাদেশে 180 দিন, 6 মাস পূর্ণ হয়েছে এই সরকারের। এই 180 দিনের প্রথম দিকে বিএনপি সহ প্রত্যেকেই যার যার অবস্থান থেকে অনেক প্রত্যাশা নিয়ে এই সরকারটির দিকে তাকিয়েছিল এবং আমরা বলেছিলাম যে এটি আমাদের সরকার, এটিকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু আনফরচুনেটলি আমরা লক্ষ্য করলাম গত 6 মাসে 180 দিনে এমন একটি দিন নাই যেই দিন জনজীবনের স্বস্তি ছিল। আপনি ট্রাফিক থেকে শুরু করে, মোড়ে মোড়ে আন্দোলন থেকে শুরু করে, ছিনতাইকারীর কবজি কাটা থেকে শুরু করে, ব্যবসায়ীকে কোপানো থেকে শুরু করে, গত 6 মাসে
47টি হত্যাকাণ্ডের ঘটনা যদি এর মধ্যে আপনি ইনক্লুড করেন, আপনি দেখবেন পরিস্থিতি সত্যিই নাজুক। এবং অনেকেই আবার সাহস করে বলেন না যে তারা ভয় পান, কিন্তু আবার যখন গোপনে আমাদের সঙ্গে চুপে চুপে কথা হয়, তখন তারা কিন্তু সকলেই তাদের ব্যক্তিগত উদ্বেগের কথা আমাদের জানাতে ভোলেন না। এবং তারা সকলেই কানে কানে চুপে চুপে বলেন, এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তো বাংলাদেশ সিরিয়া এবং আফগানিস্তান হয়ে যাবে। বাংলাদেশ যদি এভাবে চলতে থাকে তাহলে তো শোধার পরে আমরা বের হওয়ার সাহস পাই না, আমরা নারীরা আগামীতে চাকরি করতে পারবো কিনা, অফিসে যেতে পারবো কিনা, ইত্যাদি ইত্যাদি উদ্বেগ কিন্তু সাধারণ মানুষ কন্টিনিউয়াসলি আমাদেরকে জানান। কিন্তু যখন আসলে পাবলিক স্পিকিং এ যান বা মিডিয়ার সামনে কথা হয়, তখন আবার সেগুলো ঢেকে ঢুকে বলেন। আমি পাবলিক স্পিকিং আর প্রাইভেট স্পিকিং আসলে খুব বেশি আলাদা করতে আচ্ছা, তাহলে একটু আপনার কাছে এই আপনার উত্তরের ভেতর থেকে একটু জানি যে আপনি যে জিনিসটি বলছেন বা যেটি একটু আগে বললেন যে কথা বলার কারণে অনেকের ভিতরে হয়তো সেটির আলোচনা হচ্ছে, সেই আলোচনার জায়গা থেকেই যদি বলি, আমি আপনার কাছে একটু জিজ্ঞেস করি যে গত 15 বছরের থেকে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে, কিংবা একজন নারী হিসেবে আপনি ইনসিকিউর ফিল কেন করেন? কেন করি এই কারণে যে এখন অনেকগুলো স্টেক হোল্ডার তৈরি হয়েছে। অনেকগুলো স্টেক হোল্ডার কে কার স্বার্থে কখন কি করবে আমরা জানি না। 1, 2 হচ্ছে অদৃশ্য শত্রুর একটি কথা কিন্তু বাজারে এসছে, এবং সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির তরফ থেকে এসছে যে দৃশ্যমান শত্রু নেই, কিন্তু অদৃশ্য শত্রু আছে। অদৃশ্য শত্রু আসলে কখন কাকে কোন হিসাব থেকে আঘাত করবে আমরা জানি না।